আমাদের আজকের গল্প রূপম রায়ের কলমে অদৃশ্য অপরাধ। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বর্ষাকালটা পড়েই গেল কলকাতায়। ব্যোমকেশের হাতেও তেমন কোনো কেস নেই। সে এখন কোনো জটিল কেসের অপেক্ষায় দিন গুনছে। ওকে জিজ্ঞাসা করলেই ও বলে, বুঝলে অজিত, অনেকদিন ধরেই মনটা কেমন যেন উসফুস উসফুস করছে। একটা জটিল রহস্যের সমাধান না করতে পারলে আমার মাথাটা ঠিক খোলে না। কিন্তু আজকাল আর সেই রকম মাথা খাটানোর অপরাধী আছে কোথায়? সবই তো ওই ছিচকে চোর, আর না হলে ওই খুনের আসামি। আমি বুঝি আমার বন্ধুবর তার পেশাটিকে কাজে লাগাতে না পেরে পেছায় অলসভাবেই দিন যাপন করছে। আমি আর কি করি, জানালার বাইরে তাকিয়ে রয়েছি। কি সুন্দরী নাই বর্ষার দিনগুলো। শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর জৌলুস রং আজ ফিকে বর্ষার এই বৃষ্টি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। কাল সারা রাত বৃষ্টি হয়, রাতের রাস্তার বাতিগুলো এখনো কেউ নেভায়নি। আকাশে সবসময় যেন চলেছে অজস্র কলরব আর কালো মেঘ রাশির মেলা। মেঘেরা যেন আজ তার সমস্ত কান্না উজাড় করে দিচ্ছে। বড় বিষাদে তার চোখের জল ফেলেই চলেছে। মাঝে মাঝে যেন লেখকের মন আকাশটাকে ডেকে বড় জানতে ইচ্ছে করে যে সে এত কাঁদছে কেন, তার কিসের এত দুঃখ। মন যেন হারিয়ে যেতে চায় এই বৃষ্টি ভেজা দিনগুলোতে, অদ্ভুত এক মায়াময় জগতে। বৃষ্টি এলে সব থেকে ভালো লাগে খিচুড়ি আর বেগুন ভাজা। তাই আজ সকাল থেকেই যখন ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আকাশ কালো করে এলো, তখন ব্যোমকেশ তার কাজের টেবিলের উপর দুটো হাত রেখে ঘোষণা ভঙ্গিতে বলল, অজিত, তোমার বৌঠানকে বলে দাও আজ দুপুরে মুগের ডালের খিচুড়ি আর গোল গোল করে বেগুনের ভাজা বরাদ্দ হোক। আমি ব্যোমকেশের কথায় উত্তর না দিয়ে জোর গলায় বললাম, বৌঠান, তোমার বন্দির শেষ ইচ্ছে হয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা খাবে। ব্যোমকেশ নিঃশব্দে সামান্য হাসল, তারপর বলল, এই বৃষ্টি এলে কিন্তু বেশ অন্যরকম হয়ে যায় সব কিছু। তুমি তো আরও ভালো করেই বুঝবে, তুমি তো কলম চালাও। আমি কিছুটা বিদ্রোহ ঘোষণা করার মতো করেই বললাম, যারা কলম চালায় তারা যে সবার থেকে এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলির ব্যাপারে যে ভালো বুঝবে, এ ধারণা কিন্তু ভুল। ফারাক একটা আছে, তবে সেটা অন্য জায়গায়। ব্যোমকেশ বলল, তা কি ফারাক বলো শুনি? আমি চেয়ারে ভালো করে হেলান দিয়ে বললাম, মনে করো একজন লেখক আর একজন সাধারণ মানুষ একই সময়ে একটাই দৃশ্য দেখছে। তার মানে এই নয় যে সাধারণ মানুষ সেই দৃশ্য যা দেখে যা ভাবছে তা লেখকের ভাবনার থেকে কম। আসল সমস্যা হলো লেখক অতি সাধারণ ব্যাপারটাকে এত রঞ্জিত করে বা সুন্দর করে লিখতে বা বলতে পারবেন, তা সাধারণ মানুষ হয়তো পারবে না। অথচ সে হয়তো ভেবেছে আরও বেশি কিছু। বেড়ে বলেছ, কিন্তু তোমার তো দার্শনিক হবার কথা ছিল হে ভাইয়া। আচ্ছা, এবার বলো তো, এই ফারাকের জন্য দায়ী কি? এই রে, এতটা তো ভেবে দেখিনি। মনে হয় একজন লেখক আর একজন সাধারণ মানুষ তাই। অনেকটাই তাই, তবে আসল কারণটা হলো অভ্যেস। যেমন ধরো, এই যে রান্নাঘরে তোমার বৌঠান রান্না করার সময় জানেন যে কোথায় নুন আছে, কোথায় লঙ্কা আছে। আমরা রান্নাঘরে গেলেই কিন্তু সব খুঁজে মরব। তেমনই লেখক লেখার সময় শব্দ কিংবা কথা খুঁজে পাবে, এটা তো খুবই সহজই কারণ, তার অভ্যেস আছে তাই। আর সাধারণ মানুষ মনে মনে ভাবলেও এদিক ওদিকে হাতড়ে বেড়াবে। মানুষের মনে কত ফারাক, তাই না ব্যোমকেশ? একই বিশিষ্টের মানুষের মধ্যেও কত পার্থক্য দেখা যায়। এ তো অতি সাধারণ ব্যাপার। পৃথিবীর বুকে সবচেয়ে রহস্যময় হলো মানুষের মন, বিশেষ করে তা যদি হয়। ব্যোমকেশ কি একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ সত্যবতী এসে ঘরে ঢুকেছে। দরজার দিয়ে ঢুকে আমায় উদ্দেশ্য করে বৌঠান বলল, ঠাকুরপো, ঘরে বেগুন নেই, বেগুন ভাজা হবে কি করে? অজিত, আজ আমার খিচুড়ি আর বেগুন ভাজাই চাই, এর অন্যতা কিন্তু হবে না। ঠাকুরপো, বেগুন ভাজা খেতে হলে বাজার থেকে বেগুন নিয়ে আসতে হবে, এই আমি বলে রাখলাম। বলেই সত্যবতী রান্নাঘরের দিকে চলে গেল। আবার ব্যোমকেশ বেশ জোরের সাথেই বলল, ওসব আমি জানি না। বৃষ্টির দিনে খিচুড়ি আর বেগুন ভাজা না হলে জমে নাকি? শান্তি নেই কোথাও।
ব্যোমকেশ আর সত্যবতীর এভাবে আমায় মধ্যমণি করে কথা বলার কারণ শ্রোতাদের অজানা থাকবার কথা নয়, তবুও যারা অবাক হয়েছেন তাদের জন্য পুরোটা জানিয়ে রাখি। ব্যোমকেশ আর সত্যবতী যখন ঝগড়া করে তখন তারা সরাসরি কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ করে থাকে। তখন তাদের কথা এভাবেই চলে। ব্যাপারটা আমিও বেশ উপভোগ করে থাকি। এই কালই তো তাদের আবার ঝগড়া হয়েছে। ঝগড়ার বিষয় অতি সামান্য। ব্যোমকেশ কোনো কালেই যথেষ্ট গোছানো ছিল না। তার অগোছালো আর উদাসী ভাবটা মাঝে মধ্যে অতিরিক্ত হয়ে পড়ে, বিশেষ করে যখন কোনো হাতে কেস টেস থাকে না। তখন তার ওই প্রায় সন্ন্যাসী ভাবটা প্রবল হয়ে ওঠে। কাল সকালে নিজের অগোছালো ঘরটা গোছাতে গিয়েই হলো যত বিপত্তি। সত্যবতীর শখের ফুলদানিটা মেঝেতে ফেলে ভেঙে চৌচির। ভাঙা টুকরোগুলো হয়তো একটু সময় পেলেই সে লুকিয়ে ফেলতো, কিন্তু তার আগেই বামাল সমেত ধরা পড়ে যায়। তখন সত্যবতী কিছু না বলে চলে গেলেও আসল ঝগড়াটা হয় রাতে। আর আজ সকাল থেকেই এই ব্যবস্থা। দুপুরে খেতে বসে দেখলাম ব্যোমকেশেরই জয় হয়েছে। গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেট। ব্যোমকেশ হাত খসতে খসতে একটা অদ্ভুত শব্দ করে বলল, হাজিত, এই না হলে ভারতবর্ষের গৃহ আইন। যতই বন্দী হোক না কেন, তার ইচ্ছের দামও দেওয়া হয়। আমি সত্যবতীকে বললাম, বৌঠান, তুমি যে বললে বাড়িতে বেগুন নেই। ছিল নাই তো, নেহাত কাকা বাজারে গিয়ে নিয়ে এলো তাই। বাহ কাকা, তোমার জবাব নেই। সেই তো, আর আমি যে রান্না করলাম তার বেলায় কিছু নেই না? তোমার হাতে কিন্তু জাদু আছে সত্য, এই জন্যেই তোমাকে আমি এতটা ভালোবাসি। এরপরে দুপুরের খাওয়াটা আমাদের বেশ ভালোই জমল। শুধু জমলো বললে ভুল বলা হবে। সত্যবতীর হাতের রান্নার গুণেই হোক কিংবা খিদের জন্যই হোক, খেয়ে যখন উঠলাম বুঝলাম বাড়াবাড়ি রকমের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাত ঘুমটাও একটু বেশি হয়ে গিয়েছিল। যখন উঠলাম তখন প্রায় সন্ধে। কাকা ততক্ষণে আমাদের চা দিয়ে গিয়েছে। চা খেতে খেতে ব্যোমকেশের সাথে কথা হচ্ছিল, ঠিক এমন সময় কাকা এসে জানালো যে একজন দেখা করতে চায় আমাদের সাথে। ব্যোমকেশ বলল, পাঠিয়ে দাও। আমি চায়ের কাপ থেকে মুখ তুলেছি। ঠিক এমন সময় যিনি ঘরে এসে ঢুকলেন তার বয়স ওই 30-এর কাছাকাছি হবে। ফর্সা গায়ের রং, লম্বা প্রায় ব্যোমকেশের মতো। তিনি হাত জোর করে বললেন, নমস্কার। যদি ভুল না করি আপনি ব্যোমকেশ, মানে ওই ডিটেকটিভ ব্যোমকেশ বাবু? ব্যোমকেশও হাত জোর করল। হ্যাঁ, তবে একটু ভুল আছে, আমি ডিটেকটিভ নই। ডিটেকটিভ কথাটা আমার ঠিক ভালো লাগে না। আর আমার কাজ সত্যকে অন্বেষণ করা, তাই আমি একজন সত্যান্বেষী। যথার্থ যুক্তি, যথার্থ যুক্তি। তবে আমি একটি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মনে হয় এটি একটি অদ্ভুত কেস, আর পুলিশের কাছে গেলে ওরা হয়তো এই ব্যাপারটাকে নিয়ে ঠিকঠাক মাথায় ঘামাবে না। সে যাই হোক, আপনি নির্দ্বিধায় সবকিছু খুলে বলুন, আমি শুনে বুঝবো আপনাকে সাহায্য করব কিনা। আমি তৎক্ষণাৎ হাঁক দিলাম, কাকা, আর এক কাপ চা দিয়ে যাও তো। লোকটা এবার একটু কেশে নিয়ে বলা শুরু করলেন, ব্যোমকেশ বাবু, পেশায় আমি একজন সরকারি চাকুরিজীবী। আমার নাম সুবিমল নস্কর। তবে বাপ ঠাকুরদার আমলে কিছু সম্পত্তি পাই আগের বছর। বাবা মারা গেছেন আগের বছর, তখনই সম্পত্তি হাতে আসে। সম্পত্তির পরিমাণ কিন্তু কম ভাববেন না, তাও 9 করে প্রায় 1,05,000-এর ওপর টাকা পাই আমি। তা আপনার পরিবারের এতটা সম্পত্তি, সেটা একেবারে হাতে পেলেন কিভাবে? আসলে ঠাকুরদা তার আমলে বর্ধমানের কাছে প্রচুর পরিমাণে জমি জমা করেছিলেন। তারপর বাবা ওই সব কিছুর দেখাশোনা করতেন। তবে আমি চাকরি পেয়ে কলকাতায় চলে আসার পর বাবাকেও এখানে নিয়ে আসি। আর বাবারও বয়স হচ্ছিল, তাই তিনিও ঠিক করেন সবকিছু বিক্রি করে দেবেন। ব্যাস, বিক্রি করার পরেই সবটা আমার হাতে আসে। তবে টাকাটা পাওয়ার পর আমি যেটা করি, প্রথম হলো সেটা উত্তর কলকাতায় একটা পুরনো আমলের বাড়ি কিনি। আর সেটা আমি কিনি প্রায় 2 লক্ষ টাকায়। ইচ্ছা ছিল বাড়িটা ভেঙে একটা নতুন বিদেশি ধাঁচের বাড়ি তৈরি করার, কিন্তু আগের মাসে প্রমোটার রবি গুপ্তা বলে এক লোক আসে আমার কাছে যে ওই বাড়িটা কিনতে চায়। আর সে আমায় ওই বাড়িটার জন্য 3 লাখ টাকার অফার দেয়। বুঝতেই পারছেন, 1 লাখ টাকা লাভ
আর তার সাথে তিনি এও বলেন সেইখানে তিনি একটি বহুতল ফ্ল্যাট নির্মাণ করতে চান, আর তাতেই নিচের তলায় একটি 2টি বেডরুম সহ একটি ফ্ল্যাট আমায় দিতে চান। এখন আপনি বলুন, 1 লাখ টাকা সাথে একটা ফ্ল্যাটের লোভ কে ছাড়তে পারে? আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আর প্রমোটার রবি গুপ্তাও আমাকে 1 মাস সময় দেন বাড়ির জিনিসপত্র খালি করে দেওয়ার জন্য। সেটা শেষ হলেই তিনি বাড়ি ভাঙা ও বহুতল নির্মাণের কাজ শুরু করবেন। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, প্রায় আর হয়তো 3-4 দিন বাকি বাড়িটা ভাঙতে, কিন্তু বলে সুবিমলবাবু একটু থামলেন আর তার বুক পকেট থেকে বার করে আনলেন 3টি কাগজ। তারপর সেই কাগজগুলি ব্যোমকেশের দিকে এগিয়ে দিলেন। এরই মধ্যে কাকা দেখলাম চা দিয়ে গেছে। সুবিমলবাবু চায়ের কাপে চুমুক দিয়ে ব্যোমকেশের দিকে তাকিয়েছিল। ব্যোমকেশ কাগজগুলো ভালো করে দেখে আমার হাতে তুলে দিতে দিতে বলল, এ তো ভীষণ ভয়ের ব্যাপার দেখছি সুবিমলবাবু, এ তো সোজাসুজি হুমকি। আমিও কাগজগুলো দেখলাম, তাতে 3টেতেই লেখা রয়েছে, বাড়ি ভাঙার চেষ্টা করলে সমূহ বিপদ, আর কথা না শোনার ফল কিন্তু মৃত্যু। আমি কাগজগুলো ফিরিয়ে দিতে যাচ্ছিলাম, এমন সময় সুবিমলবাবু বললেন, কাগজগুলো এখন ব্যোমকেশবাবুর কাছেই থাক, দরকার লাগলে আমি নিয়ে যাব। তা আপনি এরপর কি করলেন সুবিমলবাবু? আর আপনার ওপর কি কিছু বিপদ ঘনিয়ে এসেছে এই কয়দিনে? হ্যাঁ, সেটাই তো হলো আসল কথা। তবে প্রথম চিঠিটা পাওয়ার পর আমি মনে করি কেউ আমার সাথে ঠাট্টা করছে, কিন্তু তার ঠিক 1 দিনের মাথায় যখন দেখলাম, তখন বুঝতে পারলাম আমায় সব সময় বাইরে বেরোলে কেউ নজর রাখছে। তখন একটু কেমন যেন লাগলো। তবে আগের দিন যেটা হলো সেটা মেনে নেওয়া যায় না। আমি অফিস থেকে বাড়ি ফেরার রাস্তায় একাই ফিরি। তখন ওই 9টা কি 9:30 হবে। একটা গাড়ি যেন আমায় লক্ষ্য করে অপর দিক থেকে, আমার দিকে তারপর ধেয়ে আসতে থাকে। আমি দেখতে পাই। মুহূর্তের মধ্যে অসাবধানতায় আমি এক লাফ মেরে সেই যাত্রায় পাশের একটি ফাঁকা জমিতে পড়ে যাই, না হলে সেই রাত্রেই আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তারপর থেকেই দারুণ ভয় শুরু করতে লাগলো আমার। আমি প্রমোটারকেও ব্যাপারটা জানাই। আপনি বোঝেন, ওরা ব্যবসায়ী মানুষ, টাকা দিয়ে দিয়েছে, কাজ শুরু করতে ওরা কিছুতেই পিছপা হবে না। আর কাল রাতে আবার একটা হুমকি চিঠি আসে আমার কাছে। তারপর থেকে আর অপেক্ষা করতে না পেরে ছুটে আসি আপনার কাছে। কে বা কারা আমায় ভয় দেখাচ্ছে বা আমায় মারার চেষ্টা করছে, সবটাই আমার জানা দরকার ব্যোমকেশবাবু। আর আমার বিশ্বাস আপনি এই সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারবেন। শুধুই আপনি আমায় রক্ষা করুন ব্যোমকেশবাবু। আপনার কাছে করজোড়ে বিনতি করছি আমি। আর আমার নিজেরও পরিবার আছে, তাই যদি তাদের ওপর কোনো ক্ষতি হয়, আমি সেটা চাই না ব্যোমকেশবাবু, আমি সেটা চাই না। ভদ্রলোক দেখলাম কথা বলতে বলতে কেমন যেন ভেঙে পড়লেন। ব্যোমকেশ এবার বলল, আচ্ছা, আপনি এখন কোথায় থাকছেন? সেই কেনা পুরনো বাড়িটাই কি? আর আপনার পরিবারের সুরক্ষা কতটা নিরাপদ? কারণ আপনার ওপর হামলা যখন হয়েছে, তবে তাদের নিরাপত্তার কথাটাও তো মাথায় রাখবেন। সেই জন্যই তো আমি চাকরি করার দরুন যে কোয়ার্টার পেয়েছি সেটাতেই আছি এখন। আর সেইখানে একসাথে অনেক কটি পরিবার একসাথে বাস করে। আর আমার কোয়ার্টার 3 তলায়। তার ওপর বন্দুকধারী 2জন সিকিউরিটি গার্ডও সবসময় নিচে থাকে, তাই সেইখানেই ওরা নিরাপদ। ব্যোমকেশ এবার একটা সিগারেট ধরিয়ে একটা শুকটান দিয়ে বলল, তবে একটা কথা, আপনার ওই পুরনো বাড়িটার চাবিটা কার কাছে থাকে? আমার কাছেই আছে ব্যোমকেশবাবু, এই যে এটা আমার কাছে সবসময় থাকে। আমার মনে হয় এটা এখন আপনার কাছে থাকা নিরাপদ নয়। হয়তো এইটার জন্যই আপনার উপরে বিপদ নেমে আসতে পারে। আমি আপনার কাছে ওই জন্যই এসেছিলাম। এটা এই কদিন আপনার কাছে রাখুন ব্যোমকেশবাবু। তদন্তে যা যা দরকার আপনি অবাধে কাউকে বলতে হবে না, যখন খুশি সেই বাড়িতে যেতে পারেন। বাড়িটার ঠিকানাটা লিখে দিয়ে যান, আমি আজকালের মধ্যে গিয়ে দেখে আসব। ভদ্রলোক একটি সাদা কাগজের নিচে ঠিকানা লিখে দিলেন। তারপর ব্যোমকেশ বলল, আচ্ছা, এই চাবির কি আর কোনো ডুপ্লিকেট আছে? মানে প্রমোটারের কাছে যখন বিক্রি করেছেন? হ্যাঁ, ওনার কাছে একটা আছে। মাঝে মাঝেই জমি জরিপ আর ছোটখাটো কাজের জন্য একটা চাবি উনি চেয়ে নিয়েছিলেন। তাতে আপনাদের কাজের কোনো অসুবিধা ব্যোমকেশবাবু হবে না। আমি প্রমোটারকে আপনাদের সাথে কথা বলিয়ে রাখব। আচ্ছা সুবিমলবাবু, আপনি এই প্রমোটার রবি গুপ্তাকে চেনেন, তবে লোকটি কেমন বলে মনে হয়? সেটা আমি কি করে বলবো বলুন। উনি ব্যবসায়ী মানুষ, আর ওদের লাইনে ভালো মানুষ খুবই কম আছে।
আমি আজ কথা মেনে নিয়েছি বলে ওরা হয়তো ভালো রূপটাই দেখাচ্ছে ওদের। আর যদি বাড়িটা না বেচতাম তাহলে হয়তো বাড়িটা পাওয়ার জন্য সে আমাকেই খুনের হুমকি দিত। এদের তো আপনি চেনেন ব্যোমকেশবাবু, আর আলাদা করে কি বা বলবো আপনাকে। বুঝলাম। দেখছি আপনার কোনো চিন্তার কারণ নেই, তবে নিজে একটু সাবধানে থাকবেন এই কয়দিন। আর কিছুর আপাতত দরকার নেই, দরকার লাগলে আমি টেলিফোন করে নেব। ভদ্রলোক নিজের একটা কার্ড আমাদের হাতের দিকে বাড়িয়ে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লেন। উনি বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশকে এবার প্রশ্ন করলাম, ওই একটা পুরনো বাড়িতে এমন কী ধরনত্ন থাকতে পারে? ওটা না ভাঙার জন্য কেউ বা কারা সুবিমলবাবুকে মৃত্যুর ভয় দেখাচ্ছে? প্রমোটারই নয় তো? ব্যোমকেশ এবার আমার কথা শুনে হো হো করে হেসে উঠল। তুমি পারো বটে অজিত। প্রমোটারের লাভ যত তাড়াতাড়ি বাড়িটা ভেঙে ফেলা যায় তাতে। সে তো চাইবেই তাড়াতাড়ি বাড়িটা ভেঙে কাজ শুরু করতে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ব্যোমকেশ, বড়ই অদ্ভুত। আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে, বুঝলে অজিত? আজ রাত হয়ে গেছে, চাবিটা ওই তাকে রেখে দাও। কাল সকাল সকাল পুরনো বাড়িটায় হানা দেওয়া যাবে। তারপর দেখি কি ধন সম্পদ লুকিয়ে আছে সেখানে। পরের দিন সকালে হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছিল। তবুও ব্যোমকেশকে দেখলাম না সেটা দমিয়ে রাখতে পারল। সে ঠিক সকালে চা পান করে বেলা 9টার দিকে চাবির গোছাটা হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে আমার কাছে এসে বলল, চলো অজিত, বড় কাজ করতে হবে। আর সেটা করতে হবে অত্যন্ত গোপনে, বুঝলে? আর সময়টাও হাতে কিন্তু কম এবার, তাই একটু সময় নষ্ট করা উচিত হবে না। আমি আর ব্যোমকেশ বর্ষাতে চাপিয়ে আর একটা ছাতা হাতে, ও ব্যোমকেশ একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। বুঝতে পারলাম ও হয়তো বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখতে পারে। ট্যাক্সি আর নিলাম না। বৃষ্টি ভেজা এই পুরনো কলকাতার শহরের বুকে নিজের পায়ে চলার যে একটা আলাদা অনুভূতি আছে সেটা আজকে বুঝতে পারলাম। সত্যিই আমার কলকাতা শহর। তুমি শ্রেষ্ঠ, তুমি অনন্য। পাক্কা 15 মিনিটের পথ জলকাতা বাঁচিয়ে আমরা পৌঁছলাম উত্তর কলকাতার পেল্লাই ধরনের একটা একতলা বাড়ির সামনে। বাড়ির বাইরের গেটে তালা খোলা দেখে আমরা একটু অবাক হলাম বটে। তারপর বুঝলাম হয়তো প্রমোটারের লোক কোনো কাজে এসেছে। বাড়িটার আশপাশটা জঙ্গলে আবৃত। কলকাতা শহরে এইরকম ফাঁকা আর নিরিবিলি জায়গা খুব কমই আছে। সত্যি বেশ বড় একতলা একটা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রংটা ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের অগোছালো বেড়ে ওঠা ঘাস পেরিয়ে বাগানের দিকে এগিয়ে যেতে যেতে চোখ পড়ল বাড়ির ওপরের দিকে। আমরা ঘুরে দেখছি, ঠিক এমন সময় তৎক্ষণাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমরা হয়তো এক মুহূর্তের জন্যই একটু অসাবধান হয়ে গিয়েছিলাম, এবং সেই সুযোগে একটা অত্যন্ত ভারী কিছু জিনিস প্রচণ্ড গতিতে ছুটে আসে আমাদের দিকে। আমাদের বললে ভুল হবে, জিনিসটা প্রায় ব্যোমকেশের কান ঘেঁষেই বেরিয়ে যায়। যদি আর একটু নিশানা সঠিক হতো তাহলে কি যে হতো সেটা ভাবতেই আমার শরীরটা কাঁটা দিচ্ছে। ভারী জিনিসটা তীব্র গতিতে একটি দেওয়ালে লেগে ভারী শব্দ করে পড়ে যায়। আমি সেটাকে দেখার জন্য এগিয়ে যেতেই চোখের নিমেষে ব্যোমকেশকে দেখলাম তীব্র গতিতে ছুটে চলল জঙ্গলের সামনের দিকে। ও কি দেখেছে ছুটেছে সেদিকে তাকাতেই শুধু একটা কালো বর্ষাতি গায়ে চাপিয়ে একটা লোককে সেই দিকে ছুটে পালাতে দেখলাম। এই বর্ষা বাদলের দিন হলে কি হবে? ব্যোমকেশ কিন্তু কাদা জল পেরিয়ে ঝড়ের গতিতে ছুটতে লাগলো। ছোটখাটো গাছপালায় পেরিয়ে এগিয়ে চলল লোকটার দিকে, কিন্তু হঠাৎ করে সামনের কালো বর্ষাতি পড়া লোকটা বাড়ির পেছনে একটা পাঁচিলের গায়ে ভর দিয়ে লাফ মেরে পড়ল অপর প্রান্তে। ব্যোমকেশও ছেড়ে দেওয়ার পাত্র না, সেও ততক্ষণে তার পেছন পেছন পৌঁছে গেল সেই জায়গাটায়। কিন্তু এমন যে একটা অদ্ভুত ব্যাপার দেখব তা আমি কখনোই ভাবতে পারিনি। ব্যোমকেশের গলা দিয়ে শুধু বেরিয়ে এলো একটা শব্দ, ইয়া, এবং বলা মাত্র একটা পা পাঁচিলের ওপর দিয়ে এক লাফে ব্যোমকেশ পাঁচিলের ওপারে। সত্যি ব্যোমকেশের স্বাস্থ্য নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি ছুটে আসা জিনিসটা দেখতে গিয়েই চোখে পড়ল একটা অদ্ভুত ব্যাপার। কারণ যেটা আমাদের লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছে সেটা একটা বড় ধরনের রং বেরঙের পাথরের পেপার ওয়েট, আর সেটা মুড়ে দেওয়া রয়েছে একটি কাগজে। আর খুব চেনা হাতের লেখাতেই একটা কথা লেখা, সাবধান, বাড়ি ভাঙতে এলে কিন্তু সমূহ বিপদ। এই লেখাটা দেখেই আমি চিনতে পেরেছি এটা তো সেই হাতের লেখা যেটা হুমকি চিঠিতে আমরা দেখেছি। কি একটা ভাবতে যাচ্ছি,
এমন সময় ব্যোমকেশ হাঁপাতে হাঁপাতে গেটের দিক থেকে আমার কাছে এসে বলল, একটুর জন্য বেঁচে গেল। ধরেছিলাম মুখে দুটো ঘুষিও মারি, কিন্তু একটির জন্য বর্ষাতিটা খুলে সে সম্পদটায়। মুখটা একটা কালো টুপি দিয়ে ঢেকে এসেছিল, তাই মুখটা বুঝতে পারিনি। বলে ব্যোমকেশ আমার দিকে এগিয়ে এসে আমার হাতে থাকা লেখাটা খুলে দেখে একটু হেসে বলল, দেখা যাক কতদিন লুকিয়ে বাঁচবে। আর এই বাড়িতে তো আসতেই হবে, কারণ কার্যসিদ্ধ এখনো তোমার হয়নি বাছাধন। আচ্ছা ব্যোমকেশ, লোকটা ওপরে ছিল কি? কিন্তু বাড়ির ছাদ তো দেখছি ন্যাড়া, সিঁড়ি বাইরের দিকে আছে বলে তো মনে হয় না। তাহলে? অজিত, ওই দিকে তাকাও। ওই পুরনো পাইপগুলো বেয়ে সানসেটে উঠে ছাদে ওঠাটা কিন্তু একটা জোয়ান মানুষের কাছে কিছুই নয়। তবে বোঝাই যাচ্ছে বাবা জীবন হয়তো আগে থেকে জানতো আমরা এখানে আসব, আর না হলে আমাদের আগে আসতে দেখেই ঘাপটি মেরে বসেছিল। সুযোগ পেয়ে হামলা করে, আর পালানোর পথ বার করার জন্য এই প্রচেষ্টা। চলো, এসব চিন্তা করে এখন আর লাভ নেই। একটু ভেতরে গিয়ে খুঁজে দেখা যাক কি আছে এই বাড়ির ভেতরে, যার জন্য এত কিছু ঝঞ্ঝাট। আমরা এগিয়ে গেলাম বাড়িটার সামনের দরজার দিকে, যেখানে এখনও তালা ঝুলছে। পুরনো তালাটা চাবি ঘোরানোর আগেই নিজে থেকে খুলে গেল। ব্যোমকেশ একটু নেড়েচেড়ে দেখে বলল, তালা একদম সঠিকই আছে, ভাঙা হয়নি। তবে যে এসেছিল তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। তার মানে কি প্রমোটার? চাবি তো এক, সেটা তার কাছেই আছে। ব্যোমকেশ বিড়বিড় করতে করতে প্রবেশ করলো বাড়িটায়। সদর দরজা ঠেলে প্রবেশ করে যা দেখবো ভেবেছিলাম, ঠিক তার উল্টোটা চোখে পড়ল। অত বড় আর পুরোনো বাড়িতে ভেবেছিলাম কিছু প্রাচীন আমলের খাট আর আলমারি থাকবে, কিন্তু তার বদলে এখন শুধু পড়ে রয়েছে ফাঁকা ঘর আর কয়েকটা কাঠের চেয়ার। আর এদিক ওদিক যা ছড়িয়ে আছে সেটা ভাঙা ভাঙা কাঠের টুকরো, জঞ্জাল বা অপ্রয়োজনীয় জিনিসপত্র। সে হতেই পারে হয়তো বাড়িটা ভাঙা হবে বলে আগের জিনিসপত্র সরিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। মোট মিলিয়ে 3টে বড় বড় শোয়ার ঘর আর একটা বসবার ঘর, আর অপর প্রান্তের একটা ঘরে প্রবেশ করে তো আমরা অবাক। সেখানে রাখা রয়েছে শুধুই অপ্রয়োজনীয় জিনিসপত্র, আর তার মাঝে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আঁকার সরঞ্জাম। একটা কাঠের ড্রয়িং স্ট্যান্ডও চোখে পড়ল আমাদের। ব্যোমকেশ এগিয়ে গিয়ে জিনিসগুলো দেখে নিয়ে বলল, আকার ওই রঙগুলো দেখো অজিত, দামি অয়েল পেস্টেল আর পাকা রং। অর্থাৎ বলাই যায় এখানে আগে যিনি থাকতেন তার আকার শখ ছিল। আর কত যত্ন সহকারে এই রঙগুলো রেখে ব্যবহার করেছেন তা তো সহজেই চোখে পড়ে। আমি ততক্ষণে এগিয়ে গিয়েছি ঘরের দেওয়ালে টাঙানো একটা অসাধারণ আঁকা ছবির দিকে। আমাদের কলকাতার গঙ্গার ঘাট থেকে হাওড়া ব্রিজের আঁকা অত্যন্ত সুন্দর একটি তৈলচিত্র, আর আঁকার নিচে বাংলায় সই করা ব্রজমোহন গাঙ্গুলি। আমি সেটা দেখছি দেখে ব্যোমকেশ আমার দিকে এগিয়ে এলো। আমি ঘরের আশপাশের সবটা দেখেই বুঝতে পারলাম যে এটা স্টাডি রুম ছিল, আর দেওয়ালে রঙের দাগ আর ছাপ এ কথাটাই স্পষ্ট করছে যে এটা ব্রজমোহন গাঙ্গুলি নামের কোনো চিত্রকারের ঘর ছিল, কারণ এখনও প্রচুর পরিমাণের আঁকার পেপার আশেপাশে ছড়িয়ে রয়েছে। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি সেও দেওয়ালে টাঙানো পেন্টিংটার দিকে নাক এগিয়ে কি যেন শুঁকল। তারপর তার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। অজিত, একবার এই দিকে এসো। ধরো পেন্টিংটা 5 বছর আগেও দেয়ালে টাঙালেও তার পাশে ওই দেখো, ওই দিকটায় ঘষ্টানোর দাগ থাকবে কেন? আর পেন্টিংয়ের ওই রঙগুলো আরো ভালো করে খুঁটিয়ে দেখলে দেখতে পাবে সেগুলো কিছুদিন আগে করা রং, কারণ রঙগুলোর গন্ধ এখনো যায়নি। আমিও একটু পরীক্ষা করে বুঝতে পারলাম যে ব্যোমকেশ ঠিক কথাই বলছে। ঠিক আছে অজিত, চলো, এখনকার মতো এখানের কাজ শেষ। একটু সুবিমল বাবুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, কিন্তু ওনাকে এখন কিছু বলবে না যে আমরা কিছু পেয়েছি নাকি। যেমনি বলা তেমনি কাজ। আমরা এবার বাড়িটা ভালো মতো তালা লাগিয়ে বেরিয়ে এলাম। বাইরে একটা চায়ের দোকান পড়ল। ব্যোমকেশ বলল যে সে কিছুটা চা পান করতে চায়। আমি বুঝলাম ব্যোমকেশ একটু খবর ধরবার চেষ্টা করছে। সেখানে গিয়ে জানা গেল এই বাড়িটা কয়েকদিন ধরে 2-1 লোক মাঝে মধ্যেই কাজের জন্য ছোট মালটানা গাড়ি নিয়ে আসতো। তারা নিজেদের মতো কাজ করে আবার চলেও যেত। আর একদিন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিলেন এক বাবু। 2 ঘন্টা ছিলেন তিনি, তারপর চলে যান।
আমরা যখন ভদ্রলোকের বাড়িতে পৌঁছলাম তখন প্রায় বেলা 11টা বেজে গেছে। আজ রবিবার, ছুটির দিন হওয়ায় তিনি ঘরেই ছিলেন। আমরা আসতেই অভ্যর্থনা জানান। আরে আসুন আসুন ব্যোমকেশবাবু, আপনার মতো মানুষের পা পড়লো আমার বাড়িতে। কি নেবেন বলুন, চা বানাতে বলি? অত কিছু দরকার নেই সুবিমল বাবু, আপনার এই বাড়িটার কাছে একটা চায়ের দোকান ছিল, ওটা দিয়েই একটু চা খাওয়া হয়েছে। অজিত খায়নি, ও যদি চায় তাহলে ওকে দিতে পারেন। আর এটা ধরুন, এখন এটা দরকার নেই, তবে যখন লাগবে তখন আবার চেয়ে নেব। সুবিমলবাবু হাত বাড়িয়ে নিলেন চাবির গোছাটা, তারপর সেটা পকেটে চালান করে দিয়ে বললেন, কি বুঝতে পারছেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ যেন সেই কথা কানেই তুলল না। সে ততক্ষণে একটা সিগারেট ধরিয়েছে, একটা শুকটান দিয়ে বলল, আচ্ছা সুবিমল বাবু, আপনার যে ছোট্ট মেয়ে আছে সেটা তো আমরা জানতাম না। আর আপনি ওই বাড়িতে নিশ্চিত তাকে পড়ানোর জন্য ওর শিক্ষককে পাঠিয়েছিলেন আশা করি। বাবা, বাড়ি দেখে এত কিছু বোঝা যায় নাকি? হ্যাঁ, ধন্য ধন্য মশাই, আপনাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, সেই দিন আমার বাড়িতে অফিসের কিছু লোকজন আসে, একটু খাওয়া দাওয়া হয় আর কি। তখন সেই দিন এসেই অনিল আমাকে জানায় যে এই কদিন সে একটু ব্যস্ত থাকবে তার ওই আঁকার এক্সিবিশন নিয়ে, তাই সে রুনুমাকে আজই পড়িয়ে দিতে চায়। বাড়িতে অত লোক, তাই আমি আর দেরি করিনি, ওনাকে ওই বাড়ির চাবি দিয়ে দিই। রুনুকে সাথে নিয়ে তিনি সেখানেই তার পড়াশোনার কাজ আর যা যা আছে সব দেখিয়ে দেন। 2 ঘন্টার মাথায় আবার ফিরেও আসেন, তারপর চাবিটা আমার হাতে দিয়ে চলেও যান। আচ্ছা, এই অনিল ছেলেটা কেমন, তার ব্যাপারে একটু জানা দরকার। খুবই অমায়িক ছেলে ব্যোমকেশবাবু। প্রতিভা যে আছে তার কোনো সন্দেহ নেই, কিন্তু ওই প্রতিভা থাকলেও টাকার বড্ড অভাব। শুনেছি ফাইন আর্টসে ডিগ্রিও আছে তার। বাড়িতে অনেক আঁকার স্টুডেন্টও নাকি পড়ায় সে। রুনুর ইংরেজিটা একটু দুর্বল ছিল, সে তখন তাকে তা পড়িয়ে দেবে বলেছিল। আচ্ছা, বুঝলাম। আর আপনি বলছেন ছেলেটা গরিব, তবে আর্ট এক্সিবিশন করাচ্ছে। আর্ট এক্সিবিশন করাতে তো প্রায় প্রচুর খরচ লাগে শুনেছি, প্রায় 50 থেকে 60 হাজার টাকা। সেটা আমি কি করে বলবো বলুন দেখি? আমার কাছেও তো টাকা চাইতো সাহায্যের জন্য, আমি যতটা পারতাম দিতাম। ওর স্বপ্ন ছিল যে ও একটা বড় আর্ট এক্সিবিশন করবে, আর তাতে তার ছবির প্রদর্শনী হবে। হয়তো কোনোভাবে এই টাকা জোগাড় করতে পেরেছে, কি জানি। আর আপনার সেই প্রমোটারের ঠিকানা আমাদেরকে একবার দিন, ওনার সাথে একটু দেখা করার প্রয়োজন আছে। আমার মনে হচ্ছে আর 2 দিন বাড়ি ভাঙাটা আটকাতে পারলে হয়তো কাজের সুবিধা হবে। শিওর শিওর। বলে ড্রয়ার খুলে একটা কাগজ খুলে তিনি এগিয়ে দিলেন। ব্যোমকেশ নমস্কার জানিয়ে উঠে পড়ল। আমরা ততক্ষণে চা খাওয়া শেষ হয়েছে। আমরা বাইরে বেরিয়ে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছি, ঠিক এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম। ঘুরে দেখলাম সুবিমলবাবু আসছেন। ব্যোমকেশবাবু, এটা ধরুন, এটা অনিলের আর্ট এক্সিবিশনের ঠিকানা। আমাকে আসতে বলেছিল, তবে আমার একটা কাজ আছে তো, আপনারা চাইলে যেতে পারেন। সেটা দিয়ে ভদ্রলোক হাসি মুখে চলে গেলেন। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, বেলা 12টা বাজতে চলল, তোমার নিশ্চয়ই এখন বাড়ি যাওয়া উচিত। সত্যবতী আমাকে বাজার আনতে বলেছিল, সেটা কাজের ঠেলায় বেমালুম ভুলে গিয়েছি। তুমি এখনই পাড়ার ওই বিশুয়া বাজারওয়ালার কাছ থেকে বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফেরো, না হলে কিন্তু আবার কুরুক্ষেত্র বেঁধে যাবে। আমি ততক্ষণ একটা ছোট কাজ সেরে ফিরছি। আমি জানি ব্যোমকেশের এখানকার অবস্থা, তাই আর দেরি না করে ওকে ফেলে বাজার নিয়ে রিক্সা করে পৌঁছলাম বাড়িতে। বাড়ি পৌঁছেও রেহাই নেই। সত্যবতী ততক্ষণে কাকাকে শুনিয়ে শুনিয়ে বলছে, এই যে কাকা, দেখো সময় হলো তেনাদের আসার। কাজ কাজ করে যে পেটে কিছু দিতে হবে তারা ভুলেই যান। রান্না করতে তো আর সময় লাগে না, এখন এই বেলায় আমি হাত পুড়িয়ে রান্না করতে বসি। ঠাকুরপো, তুমিও দিনকে দিন ওর সাথে থাকতে থাকতে ওর মতনই হয়ে যাচ্ছ। আমি আর কিছু বললাম না, খালি একটু ফিক করে হেসে বাজারের থলিটা তার হাতে তুলে দিয়ে স্নানে চলে গেলাম। ব্যোমকেশ যখন ফিরল তখন প্রায় বেলা 1:30। আসার সাথে সাথেই ছোটোখাটো একটা গৃহযুদ্ধ হয়ে গেল আর কি। আমি ব্যাপারটা দেখে একটু হাসছি, এবং সেটা দেখে খাওয়ার টেবিলে বসে ব্যোমকেশ বলল, দাঁড়াও না অজিত, বিয়েটা করো, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। বহু সুখে চিরকুমার ব্রত অবলম্বন করে দিন কাটাচ্ছ, তাই না? তা কেন আমাকে ধরে টানাটানি ভায়া? আমি তো বেশ ভালো আছি। ভালো থাকাচ্ছি তোমায়, দাঁড়াও। ওই জবাই করার ফন্দি আটকাতে হবে দেখছি। আজ দুপুরে কাতলা মাছের কালিয়া,
আর সাথে শেষ পাতে মিষ্টি সহযোগে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। সত্যি সত্যবতী আসার পর থেকে আমাদের মতো বন্দিগুলো একটু ভালো মন্দ খেতে পারে, আর বৌঠানের রান্নার স্বাদ সত্যিই অমৃত। ব্যোমকেশ ততক্ষণে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বোধহয় ভাত ঘুম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমি তখনই ওর ঘরে গিয়ে ওকে প্রশ্ন করি, তা ব্যোমকেশ, একা একা তুমি এতক্ষণ কোথায় ছিলে? নতুন কিছু জানতে পারলে কি? সব থেকে বড় তথ্য জেনে এলাম অজিত, সেটা সব দিক থেকেই সাহায্য করবে আমাদের এই কেসে। গিয়েছিলাম লাইব্রেরির দিকে, পুরনো খবর যেখানে সবার আগে পাওয়া যায়, আর আমার চেনা লোকও আছে কিছু সেখানে। জানতে চাইলাম আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলি সম্বন্ধে তারা কিছু জানে কি না। ব্যোমকেশ আরও বলল, তার কথা শুনে এক বৃদ্ধ লোক যিনি সেখানে কাজ করতেন, তিনি তাকে জানান ব্রজমোহন গাঙ্গুলি নাকি বিদেশে গিয়ে বিখ্যাত হওয়া বাঙালি আর্টিস্টদের মধ্যে একজন। লোকটি তার শুরুর জীবনে কলকাতার আর্ট কলেজে পড়াশোনা করেন। তার কলকাতায় একটা বাড়িও ছিল, তবে তখনও তার তেমন নামডাক হয়নি। তার আঁকা বেশ কিছু ছবি কলকাতা আর্ট গ্যালারিতেও রাখা আছে, তবে বেশিরভাগ ছবি হয় ইংল্যান্ডে যাওয়ার পর। কারণ জানা যায় তিনি নাকি ইংল্যান্ডের সেই সময় কোনো একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলার ছবি এঁকে বড় নাম করেছিলেন। পেপারেও তার ছবি আর আঁকা ছবি বেরিয়েছিল। আর সব থেকে অবাক করা কাণ্ড কি জানো অজিত? সেই ব্রজমোহন গাঙ্গুলির এখনকার একটা চিত্রের দাম নাকি প্রায় 40 থেকে 50,000 টাকাও হতে পারে। কথাটা শোনা মাত্র আমার মুখে একটা হাসির রেখা দেখা গেল। তার মানে তুমি বলতে চাইছো যে বাড়িটা সবিমলবাবু কিনেছেন সেটা প্রায় 30 বছর আগে হয়তো ব্রজমোহনবাবুর বাড়ি ছিল, আর সেই দিন দেওয়ালে যে পেন্টিংটা আমরা দেখতে পাই সেটা আসলে তারই আঁকা। আর সুবিমলবাবু তা জানেন না? এত দামি একটা তৈলচিত্রর সাথে ওই বাড়িতে হয়তো আরও অন্যরকম পেন্টিংস আছে, যেটা হয়তো হাতাবার জন্যই বারবার সুবিমলবাবুকে বাড়ি না ভাঙার হুমকি দেওয়া হচ্ছে। একদম ঠিক ধরেছ অজিত। এবার প্রশ্ন হলো, প্রমোটার রবি গুপ্তা ওই ছবি সম্পর্কে কিছু জানে কিনা, বা বাড়িতে যে ওই রকম কিছু সম্পদ লুকিয়ে আছে তা তার অজানা কিনা। ব্যোমকেশ, আমার মনে হয় এদের কাছ থেকে ওই ছবিটা সরানোই হচ্ছে এদের আসল লক্ষ্য। আমার মনে বলে রবি গুপ্তা এখনো কিছুই জানেন না। যে বাড়ি তিনি কিনেছেন তাতে হয়তো এত দামি কিছু লুকোনো রয়েছে। ব্যোমকেশ পকেট থেকে একটা সিগারেট বার করতে যাচ্ছিল। সত্যবতী আসছে দেখে সেটা টুক করে পকেটে চালান করে দিতে দিতে বলল, বিকালের দিকেই চলো না, প্রমোটার রবি গুপ্তাকে একটু বাজিয়ে আসা যাক। সত্যবতী আসার সাথে সাথেই আমি তাকে বললাম, বৌঠান, ব্যোমকেশ কিন্তু এবার বড়লোক পার্টির কেস পেয়েছে, বুঝলে? যদি পারিশ্রমিক ভালো হয় নিজের জন্য একটা সোনার হার গড়িয়ে নিতে কিন্তু ভুলে যেও না। বেরিয়ে যেতে যেতে দেখলাম ব্যোমকেশ আমার দিকে কটমট করে তাকিয়ে আছে আর বলছে, অজিত, বিকালে তোমায় দেখছি, দাঁড়াও। দুপুরে লেখালেখির কাজ করে একটু চোখ বুঝলাম। উঠতে উঠতে তখন প্রায় সন্ধ্যে 6টার কাছাকাছি। তাও যদি ব্যোমকেশ না ডাকতো উঠতে পারতাম কিনা সন্দেহ আছে। অজিত, এই অজিত, ওঠো ভাইয়া, ওঠো। ঘুমোচ্ছে দেখো, একেবারে কুম্ভকর্ণের ছোট ভাই। আমি কিন্তু চললাম, তুমি পড়ে পড়ে ঘুমাও। ব্যোমকেশের গলা শুনে ধরফর করে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বৌঠানের দেওয়া চা পান করে রাস্তায় উঠলাম। আমি বললাম, তাহলে এখন গন্তব্য কোথায়? প্রমোটার রবিগুপ্তর বাড়ি আশা করি। লোকটাকে টেলিফোন করেছিলাম, বলল 8টার পর ফাঁকা হবে। তার মানে হাতে এখন প্রায় 1.5 ঘন্টার ওপরের সময়। তাই অন্য একটা জায়গায় যাব প্রথমে। কোথায়? আরে চলোই না, নতুন প্রজন্মের চিত্রকরদের হাতের কাজ একটু দেখে আসা যাক। ব্যোমকেশের কথা শুনে বুঝতে পারলাম সে আজ বিকেলে হওয়া অনিশ বলে ছেলেটার আর্ট এক্সিবিশনে যেতে চাইছে। তবে সেখানে গিয়ে কি কিছু লাভ হবে কে জানে বাবা। ব্যোমকেশ এখন যেটা বলছে সেটা করাই শ্রেয়। আর এক্সিবিশনটা হচ্ছে লিও ক্লাব অফ ওয়েলফেয়ারের বিল্ডিংয়ে। এগিয়ে যেতেই বুঝতে পারলাম ভিড় সেখানে ভালোই রয়েছে। আমরাও এগিয়ে গেলাম সেই দিকেই। বেশ জাঁকজমক করে সাজানো হয়েছে জায়গাটা, আর তার দেওয়ালগুলোতে সাজানো রয়েছে ছবিগুলো। আর খেয়াল করে দেখলাম প্রতিটি ছবির নিচে তার চিত্রকর ও ছবিটির দাম লেখা রয়েছে। অর্থাৎ যার যখন ছবিটা পছন্দ হবে সে সেটা দামাদামি করে তৎক্ষণাৎ কিনে নিতে পারবেন। চারিদিকে এত রকমের অপূর্ব সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমি যে কোথায় হারিয়ে গিয়েছিলাম তার বলে বোঝাতে পারবো না। কিন্তু ঠিক এমন সময়
আমার চোখ গেল ব্যোমকেশের দিকে। সে তখন একটা বড় তৈলচিত্রের নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মন দিয়ে সেটা দেখছে। আমি একটু এগিয়ে যেতে আমারও চোখে পড়ল সেই চিত্রটা। চিত্রকরের নাম বড় বড় হরফে লেখা রয়েছে ব্রজমোহন গাঙ্গুলি, আর তার পাশে ছবির দাম দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে যাবার জোগাড়, কারণ চিত্রের দাম নাকি ৮০,০০০ টাকা। ব্যোমকেশের দিকে এগিয়ে যাব, তখন হঠাৎ করেই একটা ২৫ বছরের ছেলে আমাদের দিকে এগিয়ে এলো। ব্যোমকেশ ছবিটার দিকে তাকিয়ে আছে দেখে সে বলল, আপনারা কি এই ছবিটা কিনতে চান? এটার দাম এতটা হওয়া স্বাভাবিক, তবে আমি অল্প কিছু কম করতে পারি, আর ছবিটার মালিকও আমি। এই ছবি কেনার টাকা বা সাধ্য কোনোটাই আমার নেই অনিশ, তবে কিভাবে এটা কিনলে বা পেলে সেটা জানতে খুবই ইচ্ছা করছে। ছেলেটা ব্যোমকেশের মুখে নিজের নাম শুনে হয়তো একটু ঘাবড়ে গিয়েছিল। একটু সামনে নিয়ে এসে বলল, আপনাদের যদি ছবি কিনতে হয় তাহলে বলুন। অযথা এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরও অনেক লোক আছে যারা এই ছবি লুফে নেবে একেবারে। ব্যোমকেশ খালি একটু হাসল, তারপর ছবিটার আরও কাছে গিয়ে একটু মন দিয়ে নিচের অংশটা দেখল। সেখানে ব্রজমোহন গাঙ্গুলির স্বাক্ষর রয়েছে। তা অনিশ, তোমার তো এখন রমরমে বাজার দেখছি, তাহলে ছাত্র পড়ানো বা ছবি আঁকা শেখানো তাকে এখন বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করেছো আশা করি। আর সুবিমল বাবু আমাকে তোমার এই এক্সিবিশনটা দেখতে আসার কথা বলেন। হ্যাঁ, কাল সুবিমল বাবুকে আমি জানিয়ে আসবো গিয়ে যে আমি আর পড়াতে পারবো না, তবে আমি আর্টের ছাত্র, তাই আঁকা শেখানোটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মতো কত ছাত্রছাত্রী আছে যারা আঁকা শিখতে চায়, কিন্তু ওই খরচ আর টাকার অভাবে তাদের ইচ্ছে স্বপ্নই থেকে যায়। আমি সেই বাচ্চাগুলোর জন্য বিনা পয়সায় আঁকা শেখাবো। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে অদ্ভুত একটা দ্যুতি খেলা করছে, আর মুখে একটা অদ্ভুত হাসি। সে আর পুরোটা পথ কিছুই বলেনি রবি গুপ্তার বাড়িতে যাওয়ার সময়। আমি জানি ও এখন কিছু একটা ভাবছে, আর ওকে এই সময় বিরক্ত করাটাও উচিত হবে না। ও যখন ভাবনার জগতে থাকে তখন ওকে প্রশ্ন করা আর একটা দেওয়ালের সঙ্গে কথা বলা দুটোই এক। প্রমোটার রবি গুপ্তার বাড়িটা খুঁজে বের করতে তেমন একটা বেগ পেতে হয়নি, তবে টাকা থাকলে যে সব কিছু কেনা যায় সেটাও বলে দিতে হয় না। সাদা ধবধবে মার্বেল পাথরে কাজ করা বাড়িটা রাতের বেলাতেও যেন তার উজ্জ্বলতা বজায় রেখে চলেছে। সামনে একটা ছোট বাগান, আর তার মাঝখানে নুড়ি পাথর বেছানো পথ। তার সামনে একটা ঝর্ণাও চোখে পড়ল। আমরা এগিয়ে যেতেই একটা চাকর দরজা খুলে দিয়ে এগিয়ে এলো। তারপর আমাদের বলল, আপনি ব্যোমকেশ বাবু? ৮টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আসুন আসুন, বসুন, বাবু এক্ষুনি আসবে একটু পর। আমাদের বসানো হলো সুসজ্জিত একটি ডাইনিংয়ে। তবে যাই হোক, তবে আমরা ঘরে ঢোকার সাথে সাথেই চোখে চলে এলো একটা জিনিস। সেটার কিছুই নয়, একটা খুবই পরিচিত কাচের ফ্রেমে বন্দি একটা অয়েল পেন্টিং। এবং পেন্টিংটা দেখা মাত্রই আমার মুখ হা হয়ে গেছে, কারণ এটাই সেই পেন্টিং যেটা প্রথম দিন আমরা সুবিমল বাবুর পুরনো বাড়িটায় দেখেছিলাম। অবিকল সেই পেন্টিং, কোথাও কোনো অমিল নেই। কলকাতা গঙ্গার থেকে শহরের বুকে হাওড়া ব্রিজে আকাশে অপূর্ব অয়েল পেন্টিং। ব্যোমকেশ আর সোফায় বসেনি, সে শুধু এগিয়ে গেল ছবিটার দিকে। ভালো করে নিরীক্ষণ করে বিড়বিড় করে বলল, অনবদ্য হাতের কাজ। আমার মাথায় তখন একটা কথা ঢুকছে না। আমরা সুবিমল বাবুর বাড়িতে যে ছবিটা দেখেছি সেটা কি আসল, নাকি এই পেন্টিংটা আসল? আমার চোখে তো কোনো তফাতই ধরা পড়ছে না। আমরা ছবিটার দিকে তখনও তাকিয়ে রয়েছি। একটু গলাকাকারের আওয়াজ শোনা গেল। ঘরের ভেতর প্রবেশ করলেন প্রায় ৬ ফুটের কাছাকাছি একজন, বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে। ব্যোমকেশ ছবিটার দিকে তাকিয়ে আছে দেখে বলল, আরে ব্যোমকেশ বাবু, আপনার তো ডিটেকটিভের আঁক আছে। হ্যাঁ, তবে বলেন ছবিটা কেমন? দি গ্রেট বেঙ্গলি আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলির নিজস্ব আঁকা ছবি। 5 দিন আগে অন ক্যাশ 40,000 দিয়ে কিনি এটা। হা হা, ছবিটা দারুণ না? হ্যাঁ, আর নিচে ভালো করে দেখুন, খুদ আর্টিস্টের সিগনেচারও আছে। হ্যাঁ, আর্টিস্টের অনবদ্য হাতের কাজ।
তবে এটা কোথা থেকে কিনলেন সেটা খুব জানতে ইচ্ছা করছে। কোনো অকশন হাউসে উঠলে কিন্তু এত কম দামে আপনি এটা পেতেন বলে মনে হয় না। আমি বুঝতে পারলাম যে ভদ্রলোক অবাঙালি, তাই তার কথাতেও সেই টানটা লক্ষ্য করা যায়। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমি এটা একটা সোর্স দিয়ে কিনি, তবে তার ব্যাপারে জিজ্ঞেস করলে আমি কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, এটা বলা বারণ আছে। তবে যে লোক আমাকে এটা বেচেছে তার কাছে এখনো অনেক কটা ছবি আছে ওই সেম আর্টিস্টের। সো আই উইল বাই অল অফ দেম। অল অফ দেম। ব্যোমকেশ এবার কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই দেখলাম ভদ্রলোক বললেন, দেখেন ব্যোমকেশ বাবু, আমি আপনার নাম শুনেছি, কিন্তু ওই বাড়িটা ভাঙতে আমায় মানা করবেন না। আমি 1 মাস টাইম এমনিতেই দিয়েছি। একদিনও দেরি করলে কাজের খুব অসুবিধা হয়, আর টাকার শ্রাদ্ধ। কি বলেন ব্যোমকেশ বাবু? সেটার আর দরকার পড়বে না রবিবাবু। তবে আপনি আমায় এটা বলুন যে বাড়িটা আপনি কিনেছেন সুবিমল বাবুর কাছ থেকে, ওই বাড়িটা আগে কার ছিল জানা আছে? সে জেনে আমি কি করব ব্যোমকেশ বাবু? আমি বাড়ির বাইরে দিয়ে জায়গাটা খালি দেখে এসেছিলাম, ভিতরেও যাইনি। আসলে আমার এইসব কাজ দেখার লোক আছে না, হ্যাঁ তাই। আপনাকে একটু বিরক্ত করলাম মিস্টার গুপ্তা, তবে ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভদ্রলোক হাসি মুখে আমাদের দরজা অব্দি এগিয়ে দিতে এলেন। রাত প্রায় 9টার কাছাকাছি হওয়ায় সেদিন আমরা ট্যাক্সি নিয়েই বাড়ি ফিরে আসি। রাতে খাওয়ার পর ব্যোমকেশকে বললাম, কিছু কি বুঝতে পারছো? আমার মাথায় তো কিছুই আসছে না। আর ধরো ওই প্রমোটার আমাদের সামনে মিথ্যে কথা বলছে, এমনটা তো হতেই পারে। অজিত, তৈরি হয়ে থেকো, আজ রাতে 12টার পর একটু বেরোতে হবে। আর আজই মনে হচ্ছে চোরের ওপর বাটপাড়িটা করতে হবে। দাঁড়াও, একটা টেলিফোন করে নি। আর অজিত, রাত্রিবেলায় ঘাপটি মেরে থাকার জন্য কেমন পোশাক পরতে হবে তা নিশ্চয়ই তোমায় বলে দিতে হবে না। আমি বুঝলাম না ব্যোমকেশ করতে চাইছেটা কি, আর সে যাবেই বা কোথায়, আর সে কোন চোরের কথা বলছে। আমরা যেদিন পুরনো বাড়িটাকে তন্ন তন্ন করে খুঁজেছিলাম সেদিন তো আর কোনো ছবি আমরা সেখানে দেখতে পাইনি। তবে ব্যোমকেশ তৎক্ষণাৎ একটা ফোন করলো কাকে, পাশের ঘরে হওয়ায় আমি অতটা বুঝতে পারিনি। রাত যখন 12টার কাছাকাছি, ব্যোমকেশের কথা মতো আমরা মোটামুটি প্রস্তুত। সত্যবতী রাতের বেলা বেরোনোর জন্য একটি কুঁইকাঁই করলেও পরে সে থেমে যায়। ব্যোমকেশের কথা মতো ডার্ক রঙের পোশাক পরিধান করে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা তখন শুনশান। কলকাতা শহর যে এতটা শান্ত হতে পারে এই যেন আমি প্রথম অনুভব করলাম সেটা। চেনা রাস্তায় আর ফাঁকা হওয়ার দরুন ওই 10-12 মিনিটের মধ্যেই আমরা বাড়িটার কাছে পৌঁছে যাই। আর গেটের কাছে পৌঁছে আমরা দেখতে পাই একটা লোক সেখানে আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। আরেকটু এগিয়ে যেতে বুঝলাম এ তো সুবিমল বাবু। ব্যোমকেশ ওনার কাছে গিয়ে বলল, যা যা বলেছিলাম মনে আছে তো? কোনো শব্দ নয়। যদি দেখেন বাইরে আমাদের কোনো চেঁচামেচির আওয়াজ, তবেই এই জানলা দিয়ে বেরিয়ে আসবেন। তবে আমার মনে হয় সেরকম কিছুই হবে না, চোর বাড়িতে ঢুকবেই। ব্যোমকেশ দেখলাম বাড়ির সদর দরজাটি খুলে ভেতর থেকে একটি লুকানো জায়গা দিয়ে সুবিমল বাবুকে সেখানে ঘাপটি মেরে বসে থাকতে বলল। তারপর নিজেই বাইরের দিকে দরজায় তালা লাগিয়ে দিয়ে আমাকে বলল, চলো অজিত, আজ ওই কালকের ওই জঙ্গলটাতে আবার লুকিয়ে থাকি। কেন জানি না আমার মনে হচ্ছে চোর বাবা জীবন এদিকেই আসবে। আমরা এগিয়ে গেলাম একটা অন্ধকার ঝোপের অংশের দিকে। সব জায়গায় অল্প অল্প আলো থাকলেও সেই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। আমি আর ব্যোমকেশ চুপটি করে ঘাপটি মেরে বসে রইলাম সেখানে। মুখে যে কোনো কথা হবে না সেটা আগেই বলা ছিল। কতক্ষণ যে ওভাবে ঘাপটি মেরে বসেছিলাম সেটার বলে বোঝাতে পারবো না। ওই অন্ধকার ঝোপের মধ্যে মশার যে কি উৎপাত তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। সময় যেন কাউকেই চায় না। অন্ধকারের মধ্যে এক মুহূর্তও যেন একটা ঘন্টা ঠেকছিল আমার। ঠিক রাত কটা হবে সেটা আমি জানি না, তবে হঠাৎ করেই রাস্তার কিছু কুকুরের ডাক শুনতে পেলাম। ব্যোমকেশ একটু নড়ে চড়ে বসে আমাকে মুখে আঙুল তুলে দেখিয়ে দিল, চুপ। সেই সময়টা আমার মনের অবস্থা যে কি সেটার বলে বোঝাতে পারবো না।
বুকের প্রতিটা ধুকপুকুনি যেন কানে স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। মনে মনে চিন্তা করলাম, সুবিমলবাবু একা একা কি করছেন বাড়ির ভেতরে কে জানে। কিন্তু আমার ভাবনায় বাধা ফেলে দিয়ে একটা টর্চের আলো যেন এগিয়ে আসছে বাড়ির গেট লক্ষ্য করে। আমরা স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়ামূর্তি গেটটা অত্যন্ত সাবধানে ঠেলে প্রবেশ করলো বাড়ির ভেতর। তারপর অতি সন্তর্পণে এদিক ওদিক দেখে নিয়ে এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। ছায়ামূর্তির পুরো শরীর যে কালো চাদর দিয়ে ঢাকা তা একদমই স্পষ্ট। সে সদর দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তালাটা নিয়ে একটু নাড়াচাড়া করলো। তারপর সেই দিক থেকে এগিয়ে এলো আমাদের ঝোপটার দিকে। ব্যোমকেশকে যেন ফিসফিস করে বলতে শুনলাম, অজিত, তৈরি থেকো, বিগরুবাই দেখলে তবেই হামলা করবে, আর যদি ও আমাদের দেখতে না পাই তবে ঘাপটি মেরে বসে থেকো। ছায়ামূর্তিটার হাতের টর্চটাই একটু এদিক ওদিক ঘুরেই বন্ধ হয়ে গেল। সাথে সাথেই আমি আর ব্যোমকেশের দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ার শব্দ শুনতে পেলাম। কিন্তু এ কি, ছায়ামূর্তিটাকে দেখলাম এগিয়ে গেল বাড়ির পুরনো দেওয়ালটার দিকে, যেখান দিয়ে মোটা একটা বড় পাইপ নিচের দিকে নেমে এসেছে। আমি তখনও বুঝতে পারছি না যে লোকটা কি করতে চাইছে। এমন সময় একটা খুট করে শব্দ শুনে বুঝতে পারলাম সেই ছায়ামূর্তিটা পাইপের একটা অংশ ভেঙে হাতে নিয়ে নিল আর হাত বাড়িয়ে বার করে আনলো লম্বা পাইপের ভেতর থেকে একটা রোল করা কাগজ। আর সে কাগজগুলো যে পুরনো আর সেটা আকার পেপার তা চাঁদের আলোতেও স্পষ্টভাবে বোঝা গেল। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি ওর মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হাসি। তার মানে চোর কি জালে ধরা পড়েছে? এখন তো ওকে না ধরলে সে তো হয়তো পালাবে। কিন্তু সেই ছায়ামূর্তিকে দেখলাম সেই পেপার রোলটা সযত্নে একটু উঁচু জায়গায় রাখলো। তারপর অতি সন্তর্পণে এগিয়ে গেল দরজার দিকে। ওইদিকে আর কিছুই চোখে পড়ছে না। তৎক্ষণাৎ ব্যোমকেশের দিক থেকে খুট করে একটা শব্দ শুনতে পেলাম। বুঝলাম ব্যোমকেশের পিস্তলটা এখন ওর হাতে চলে এসেছে। ব্যোমকেশ আস্তে আস্তে এগিয়ে গেল ছোপটা ছেড়ে, ওর পেছনে পেছনে আমি। ছায়ামূর্তি ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকেছে আশা করি, আর ঘরের লাইট জ্বালানো দেখে বোঝা যায় যে সেটা তারই কাজ। ব্যোমকেশের আমি বাড়ির দরজার ভেতর প্রবেশ করার সাথে সাথেই কালো চাদর পরা লোকটাকে বেশ সহজেই চোখে পড়ে গেল। লোকটা বোধ করি ব্যোমকেশকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু ব্যোমকেশের হাতের আগ্নেয়াস্ত্রটা দেখে সে সেখানেই থেমে গেল। ব্যোমকেশের মুখে তখন হাসির রেখা দেখা দিয়েছে। সে বলল, অজিত, বাইরে দিয়ে আকার কাগজগুলো অতি যত্নের সঙ্গে ভেতরে নিয়ে এসো। তোমরা কেউই জানো না যে ওর ভেতরে কি সম্পদ লুকিয়ে আছে। আর সুবিমল বাবু, আপনি এবার বেরিয়ে আসতে পারেন। দেখুন, আপনার আসামি আপনার সামনেই। যেমন বলা তেমনি কাজ। আমি বাইরে গিয়ে জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে এলাম। সুবিমলবাবুও ততক্ষণে বেরিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন। ব্যোমকেশ বলল, অনিশ, এবার আর তোমার ওই কালো চাদরটা না চাপিয়ে থাকলেও চলবে। ওটা খুলে দাও। কোনো চালাকি করার চেষ্টা করবে না। আমি তোমার কোনো ক্ষতি করব না, কথা দিলাম। আস্তে আস্তে আমাদের সামনের চাদরটা সরিয়ে ছলছল চোখে মেঝেতে বসে পড়ল অনিশ। সুবিমলবাবু বললেন, অনিশ, তবে তুই এসবের এসবের মানে কি ব্যোমকেশ বাবু? ব্যোমকেশ অনিশের কাছে গিয়ে তাকে তুলে ধরল। লজ্জার কিছু নেই তোমার, উঠে দাঁড়াও। সবটা তুমিই বলবে নাকি আমি বলবো? ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু বলারই অবস্থায় নেই সে এখন। আমি একটা জিনিস দেখে হঠাৎই অবাক হয়ে বললাম, ব্যোমকেশ, দেওয়ালে দেখো, ওই ছবিটাই যেটা আমরা রবিগুপ্তার বাড়িতে দেখে এসেছি আর প্রথম দিন এখানে দেখে এসেছি। একদম ঠিক বলেছ অজিত, তবে এটা কিন্তু বিখ্যাত কোনো আর্টিস্টের হাতের কাজ নয়। এটার আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলি নয়, বরং এই অভূতপূর্ব ছবির নির্মাতা অনিশ। কি ঠিক বলছি তো? কথাটা শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটিতে যেন সরে গেল। ব্যোমকেশ আবার বলা শুরু করলো, সুবিমলবাবু, আপনি এই বাড়িটা কার কাছ থেকে কিনেছিলেন বা কোথা থেকে কিনেছিলেন তা কিন্তু আমি জানি না, তবে এটা কোনো সাধারণ মানুষের বাড়ি না। এটা একটা আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলির বাড়ি ছিল, আজ থেকে প্রায় 30 বছর আগে, যেটা মেনটেন করে রাখা হয়েছিল। তবে এই বাড়িতে যে কিছু অমূল্য সম্পদ লুকিয়ে আছে তা আপনি বুঝতে পারেননি, কিন্তু সেটা বুঝতে পেরেছিল অনিশ। এ আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু?
মূল্যবান সম্পদ? মূল্যবান যে শুধু সোনাদানা হয় সেটা কিন্তু নয় সুবিমল বাবু, কারণ এই যে ছবিগুলো আপনি দেখছেন এর প্রতিটার দাম 40 থেকে 50,000 টাকারও বেশি। আপনার কেনা বাড়ি, অথচ আপনি নিজেই জানেন না। তবে সেটা বুঝতে পারে অনিশ যেদিন আপনার মেয়েকে এই বাড়িতে পড়াতে আসে। চোখের সামনে সে খুঁজে পায় ব্রজমোহন গাঙ্গুলির ছবিগুলোকে, কিন্তু তার ভয় ছিল যদি সে ধরা পড়ে যায়। তাই সেই দিন সে মোটে একটা ছবি নিয়ে যায় আর তার বাজার দর যাচাই করে ফিরে আসে। তখনই সে বুঝতে পারে এই ছবিগুলোর মূল্য কত ছিল। একেই তার অবস্থা তখন ওই রকম। দারিদ্রতা মানুষকে অনেক ভুল কাজ করায়, বুঝলে অজিত। অনিশ সেই দিনই সেই ছবিটার মতো হুবহু আর একটা ছবি আঁকে, আর তার আঁকার হাত এতটাই অসাধারণ যে আমি দেখেও সেদিন সেটা ধরতে পারিনি। তবে তুমি বুঝতে পারলে কিভাবে? জানো অজিত, যদি কোনো শিল্পী কোনো শিল্প নিজে হাতে তৈরি করে সে সেটাই কিছু ছাপ ছেড়ে যাবেই, আর সেই ভুলটাই অনিশ করেছিল। সে ছবির নিচে স্বাক্ষর ব্রজমোহন গাঙ্গুলি করলেও তার হাতের লেখাটা যে মিলবে না সেটা সে ভুলে যায়, আর সেটাতেই তার উপরে আমার সন্দেহ হয়। আমার মনে তখন একটা প্রশ্ন উকি মারছিল, আমি সেটা এখনই করে ফেলি। আচ্ছা ব্যোমকেশ, অনিশ তো 6টা ছবি পেয়েই গিয়েছিল, তবে সে বাড়ির ভেতরে ঢুকতে গেল কেন আবার? আর বাড়িতে ঢোকার চাবিই বা পেল কোত্থেকে? শিল্পী সত্তা অজিত। বাড়িতে এত সুন্দর দামি দামি রং তুলি রয়েছে, কয়েকদিন পর হয়তো সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অনিশের শিল্পী মন সেটা চায়নি, তাই সে সেগুলোকে উদ্ধার করতে বাড়িতে প্রবেশ করে। আর চাবি তো সে আগেই ডুপ্লিকেট করে রেখেছিল। ঠিক এমন সময় অনিশের দিক থেকে খুব ধীরে একটা স্বর ভেসে আসে। ব্যোমকেশবাবু, এই পৃথিবীতে কেউ কারো নয়। যদি স্বপ্ন থাকেও আর অধ্যাবসায় থাকে, তবুও টাকার জন্য তাকে পায়ের নিচে পিষে ফেলা হয়। এই সমাজ এমনি। আমি এই ছবিগুলোর সঠিক মূল্যই দিতাম, কারণ হয়তো আমার প্রমোটার বা সুবিমল বাবু কেউই জানতেন না এই ছবিগুলোর আসল মূল্য। কয়েকদিন পর হয়তো এগুলো বাড়ি ভেঙে ফেলার সাথে সাথে মাটিতে মিশিয়ে দেওয়া হতো। আমি যে মোট 8টা ছবি পেয়েছি, 7টা সুবিমল বাবুর হাতে তুলে দিচ্ছি। তবে একটা দোষ আমি করেছি, সেটা হলো একটা বিক্রি করি 40,000 টাকায় ওই রবি গুপ্তকে। ওটা আমি ফেরত দিতে পারবো না, আর সেটা টাকা দিয়েই আমি আমার একটা আর্ট এক্সিবিশন করার স্বপ্ন পূরণ করতে পারবো। আমি অত্যন্ত দুঃখিত সুবিমল বাবুকে এতগুলো হুমকি চিঠি দেওয়ার জন্য আর ভয় দেখানোর জন্য। এর জন্য যা সাজা হয় আমি তা মাথা পেতে নেব ব্যোমকেশবাবু। ব্যোমকেশ এবার সুবিমল বাবুর দিকে তাকিয়ে বলল, সুবিমল বাবু, আমার কেসের সমাধান এইখানেই শেষ। এবার আপনাকে একটা কথা বলি, আশা করি শুনবেন। এই বাড়িতে যা হলো তা যেন আর 5 কান না হয়। ব্যোমকেশবাবু, আপনি বলুন, আপনার জন্য আমার মাথা থেকে একটা ভয় নামলো। আমি আপনার কথা নিশ্চিত শুনবো, আপনি বলুন। এই অনিশ ছেলেটার প্রতিভা আছে, হয়তো কিছু ভুল কাজ করে ফেলেছে, তবে এবারের মতো ওকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই যে মোট 6টা ছবি আশা করি এই রোলেই আছে, এটার আসল মালিক আপনি, কারণ বাড়িটা আপনারই। তবে বাকি দুটোর মধ্যে যেটা অনিশ বিক্রি করেছে সেটা তো আর কিছুই করা যাবে না। আর তার প্রদর্শনীতে যেটা রেখেছে ওই ছবিটা ওর জন্যই ছেড়ে দিন। ব্যোমকেশের কথা শুনে অনিশ বলে ছেলেটির চোখে জল দেখতে পেলাম আমি। ব্যোমকেশ তাকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরল। আমি সত্যান্বেষী অনিশ। সত্য অন্বেষণ করতে গিয়ে যেটা সঠিক বলে মনে হবে আমি সেটাই করব। আমি তুমি সবাই চলার পথে অনেক ভুল করি, তবে সেটাকে অতিক্রম করে যে নাম করতে পারে সেই প্রকৃত মানুষ। তোমার মধ্যে প্রতিভা আছে, সেটা নষ্ট হতে দিও না, নিজের স্বপ্ন পূরণ করো। আজও সেই রাতের কথা চিন্তা করলে আমার মনটা কেমন যেন করে ওঠে। সত্যি ব্যোমকেশের সাথে এত কেসে আমি ছিলাম, তবে এটা যেন সবগুলোর থেকে আলাদা। আর ব্যোমকেশ যে কতটা উদার মনের মানুষ সেটা পরিচয়ও পাই সেই দিনই। তবে সেই কেসের সমাধানের কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে দুটো জিনিস নিয়ে আসেন সুবিমল বাবু। একটা হলো একটা মোটা কাগজের খাম আর সঙ্গে মিষ্টি, আর অপর জিনিসটা দেখে অবাক হয়ে যাই আমরা, কারণ সেটা একটা বিশাল বড় ফ্রেম, আর তাতে শোভা পাচ্ছে অতীব সুন্দর
একটি গ্রাম বাংলার তৈলচিত্র, যার নিচে জল করছে চিত্রকরের নাম ব্রজমোহন গাঙ্গুলি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আপনাদের নোটিফিকেশন যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেল খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।